লক্ষ্মীর ভান্ডারের টাকা যাদের ঢোকে তাদের প্রত্যেক মাসেই ঢোকে, টাকা লোপাট করে দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ। অভিযুক্তকে পুরসভার চুক্তিভিত্তিক কর্মী, তার বিরুদ্ধেই এই অভিযোগ। 36টা মাস ধরে নাকি লক্ষ্মীর ভান্ডারের টাকা আত্মসাৎ করেছেন তিনি। আরো বিস্তারিত অমিত জানাতে পারবে। অমিত, কিভাবে? কারণ লক্ষ্মীর ভান্ডারের টাকা তো প্রত্যেকের অ্যাকাউন্টে ঢোকে, তাহলে এই পুরসভার চুক্তিভিত্তিক কর্মী, তার বিরুদ্ধে যে অভিযোগ, সেটা কিভাবে তিনি আত্মসাৎ করতেন? ফর্ম ফিল আপের সময় কি কোনো গোলমাল করতেন? দেখো, 5 নম্বর বোরোতে কর্মরত, কলকাতা পুরসভার 5 নম্বর বোরোতে কর্মরত চুক্তিভিত্তিক কর্মী উমেশ কুমার দাস, যাকে গ্রেপ্তার করা হয়েছে। গত 36 মাস ধরে লক্ষ্মী ভান্ডারের যে টাকা, সরকারি প্রকল্পের টাকা, সে আত্মসাৎ এবং তছরূপ করেছে, এমনটাই অভিযোগ। সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কিভাবে সেই টাকা অভিযোগ করলো? কারণ যারা এই প্রকল্পের আওতায় রয়েছে বা যারা এই প্রকল্পে টাকা পেয়ে থাকে, তাদের সরাসরি অ্যাকাউন্টে সরকার টাকা পাঠায়। কিন্তু এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, অর্থাৎ পুরসভার তরফে যখন তালিকা তৈরি করা হচ্ছিল বা যখন ফর্ম ফিল আপ করা হচ্ছিল, তখন এই অস্থায়ী কর্মী সেই সময় কিন্তু সেই কাজে নিয়োজিত ছিল বা নিয়োক্তাকে সেই কাজটি করছিলেন। সেই সময় গ্রাহকদের, অর্থাৎ যিনি প্রকল্পে টাকা পেতেন, তার অ্যাকাউন্ট নম্বরের জায়গায় একাধিক নিজেদের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দিয়ে রেখেছিলেন এই উমেশ কুমার দাস। সেক্ষেত্রে একাধিক মিউল অ্যাকাউন্টের তথ্য পাওয়া যাচ্ছে, যে সমস্ত অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের, অর্থাৎ লক্ষ্মী ভান্ডারের টাকা সরাসরি চলে গিয়েছে। এক্ষেত্রে গ্রাহকরা বঞ্চিত হয়েছেন বা যারা প্রকল্পের আওতায় যারা ছিলেন তারা বঞ্চিত হয়েছেন। মুচিপাড়া থানাতে যেমন কমপ্লেন রয়েছে, সূত্রের দাবি গিরিশপাক থানাতেও কিন্তু এই ব্যক্তির নামেও কিন্তু কমপ্লেন রয়েছে। সেক্ষেত্রে 15 থেকে 16 জন ভিকটিম, যারা মুচিপাড়া থানাতে তারা প্রকল্পে টাকা পাননি বলে অভিযোগ করছিলেন, সে তদন্তে নেমে দেখা যাচ্ছে যে সরকারি প্রকল্পের টাকা সেই সমস্ত গ্রাহকদের বা সে সমস্ত প্রকল্পের আওতায় থাকা মহিলাদের অ্যাকাউন্টে না গিয়ে সরাসরি পৌঁছে গেছে একাধিক অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টগুলো মিউল অ্যাকাউন্ট বলে পুলিশের তরফে দাবি করা হচ্ছে, এবং এই অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণ ছিল এই উমেশের হাতে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে দাবি। সেক্ষেত্রে 19 তারিখ পর্যন্ত নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে উমেশকে। বেশ। চন্দননগরের বসু পরিবারের ছেলে বিয়ে করেছিলেন রুশ মহিলাকে, আর তারপরই বিপাকে পড়েছেন তিনি। সন্তান সহ নিখোঁজ হয়ে গিয়েছেন রাশিয়ান স্ত্রী। আরো ডিটেলে বিষয় জানাতে পারবে সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, চন্দননগরের বসু পরিবারে কি তাহলে রুশ গুপ্তচর? কেন এই অনুমান করা হচ্ছে, কেন এই আশঙ্কা? দেখো, এই যে সৈকত বসু, ওনার বাবা ছিলেন নৌসেনাতে, কিন্তু ওই বারবার ধরে তাকে ওই যে ভিক্টোরিয়া ছিলেন, ভিক্টোরিয়া তার স্ত্রী, সৈকত বসুর স্ত্রী, তিনি বারবার ধরে তাকে, যে ওনার বাবাকে দাবি বলছিলেন যে তাতে যে ফজলি আহমেদ চাকরি করতে নৌসেনা, সেখানে বারবার ধরে ফজলি আহমেদ নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বারবার ধরে যখন নিয়ে যাচ্ছিল না, তারপরে যখন ওদের মধ্যে সন্দেহ হয়, তখনই জানে যে রুশের গুপ্তচরের তিনি কাজ করছেন। এইখান থেকে এই বাড়িতে থাকতেন সৈকত বসু একটা সময়। এখান থেকেই ওনার বাবা এবং মা দুজনেই চলে গেছে, যে যেহেতু সুপ্রিম কোর্টে যে নাতি রয়েছে, সেই নাতিকে ছাড়ানোর, নাতিকে নিয়ে চলে গেছে যে বাইরে, সেই রাশিয়াতে, সেইখান থেকে নিয়ে ফেরার জন্য তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। দ্বারস্থ হওয়ার পর জানার চেষ্টা করছে, এবং যে কোথায় রয়েছে নাতি সেটাও জানার চেষ্টা করছে। যে এই এখন দেখাচ্ছি তোমাকে, দেখো গেটে তালা দিয়া, তার বাবা মা এখানে নেই। এখন বাবা মা এখান থেকে গেছে 3 দিন হলো। প্রতিবেশী বলছেন যে তারা নেই, তারা যে নাতিকে নিয়ে যদি চলে গেছে, তাই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে, সেটাই জানার চেষ্টা করছে। সোনিয়া, বেশ। আমার ওয়াইফ একজন রাশিয়ান স্পাই ছিল এবং তার বাবাও ছিল রাশিয়ান স্পাই, যেটা আমরা বিয়ের আগে জানতে পারিনি। এবং বিয়ের পরে ওর আইডেন্টিটিটা হিডেন ছিল, যে একটা রাশিয়ান স্পাই হিসেবে ওর ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার্সে অ্যাক্সেস পেতে চেয়েছে, যেটা কখনো দেওয়া হয়নি তাকে, কারণ ওর বাবার আইডেন্টিটিটা তখন রিভিল হয়ে গেছিলো। সেই কারণে ও আমার ফ্যামিলিকে সাফার করাবার জন্য, ও আমার বাচ্চাকে পাওয়ার জন্য ও কী করেছে, সুপ্রিম কোর্টে একখানা কেস করে হেভিয়াস কর্পাস হিসেবে ও ইলিগালভাবে আমার বাচ্চাকে নিয়ে এখন কেটে পড়েছে। এখন সোজা পালিয়ে গেছে রাশিয়াতে। একজন ডিপ্লোম্যাট রাশিয়ান এম্বাসি ওকে হেল্প করেছে ফলস নেম, ফলস পাসপোর্ট বানিয়ে দেওয়ার জন্য, ওর জন্য এবং আমার বাচ্চার জন্য। যে কারণে পুলিশ এখন খুঁজছে, পুলিশ ওকে খুঁজে পাচ্ছে না, এবং তাই জন্য আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি।
আর নজর রাখবো এবার 2014 সালের ঘটনা। জুন মাসে করোয়ায় গণধর্ষণের অভিযোগ ওঠে। বন্ডল গেটে রুটি কিনতে যান মহিলা, আর তাকে গাড়িতে তুলে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে। কিন্তু এবার যারা অভিযুক্ত 3 জন তারা বেকসুর খালাস হয়ে গেলেন। পুলিশি ব্যর্থতায় বেকসুর খালাস হয়ে গেলেন তারা। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রনক রয়েছে আমার সঙ্গে। রনক, পুলিশের ব্যর্থতায় বেকসুর খালাস, অর্থাৎ তথ্য প্রমাণের অভাবেই বেকসুর খালাস হয়ে গেলেন এই 3 অভিযুক্ত যারা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত। দেখা একেবারে 2014 সালে কড়িয়া থানার অন্তর্গত বন্ডেল গেট অঞ্চলে এক মহিলাকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়, এমনটাই অভিযোগ ছিল, যার জেরে 3 জনকে পুলিশ গ্রেফতারও করেছিল। কিন্তু প্রায় 11 বছর পর আজ যখন আদালতে তাদের সাজা ঘোষণার দিন ছিল, 3 জনকেই বেকসুর ঘোষণা করলো আদালত। কেন? কারণ সেখানে পুলিশি তদন্তে তথ্য প্রমাণের অভাবের বিষয় কিন্তু বিচারক তুলে ধরলো। যেখানে এই ঘটনাটা ঘটেছিল, যেমনটা মহিলা জানিয়েছিলেন যে একটি গাড়িতে তুলে তাকে গণধর্ষণ করা হয়, সেই গাড়ি পুলিশ খুঁজে বার করতে পারেনি। এবং শুধু তাই নয়, যে প্লেস অফ অ্যাকুরেন্স, সেই প্লেস অফ অকুরেন্স বারবার পুলিশ বিভিন্ন জায়গা দেখিয়েছে, এমনই কিন্তু আজ বিচারক আদালতে জানালেন। অর্থাৎ পুলিশের যথাযথ তথ্য প্রমাণ সাবমিট না করার কারণে এই যে 3 জন অভিযুক্ত 11 বছর ধরে যারা জেল হেফাজতে ছিল তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হলো। এবং যিনি নির্যাতিতা তিনি কার্যত এই ঘটনার পর ভেঙে পড়েছেন। এবং শুধু তাই নয়, পরবর্তীতে উচ্চ আদালতে যাওয়ার জন্য কিন্তু চিন্তাভাবনা করছে। এরকম একটা গণধর্ষণের মতো ঘটনা যেখানে 3 জন 11 বছর ধরে জেল খাটলো, তাদের কোনো রকম সে অর্থে সঠিক তথ্য প্রমাণ শুধুমাত্র জোগাড় করতে না পারা। এবং শুধু তাই নয়, একটা ভয়ঙ্কর অভিযোগ সামনে আসছে, যেখানে এই ঘটনা ঘটেছিল, অর্থাৎ প্লেস অফ অকুরেন্স, সেই প্লেস অফ অকুরেন্স পুলিশ নাকি নির্দিষ্টভাবে আদালতকে জানাতে পারেনি। সেই কারণে এই 3 অভিযুক্তকে আজ সাজা ঘোষণার দিন বেকসুর খালাস করলো আদালত। বেশ রনক। ওরা তো এখন আবার বাইরে বেরোবে তো আমার উপরে টর্চার করবে ওরা। এখন আতঙ্কে রয়েছে? হ্যাঁ, এখন আমার ভয় আছে ভিতরেতে আমার। ও হবে তো আমি কেস করব, কেস লড়বো আমি। আপনি হাইকোর্টে যাবেন? হ্যাঁ, আমি যাব, নিশ্চয়ই যাব। হ্যাঁ, আমি যাব হাইকোর্ট। আপনাদের আমার সাথ দেবে তো আমি যাব। উপযুক্ত তথ্য প্রমাণ ব্যর্থ হয়েছে, তার কারণ গাড়ি তো আনতে পারেনি, তারপরে এফএসএল রিপোর্ট ঠিক মতন আনতে পারেনি, তারপরে ওই যে স্পটটা যেটা অনেক দরকারি জায়গা ব্যাপার, সেই জায়গাটাই পুলিশ সিঁড়িতে প্রমাণ করতে পারেনি, নিয়ে আসতে পারেনি। আদালত রায় দিলেন, খালাস করে দিলেন 3 জনকেই। সাঁইথিয়ায় তৃণমূল নেতা খুনের ঘটনা, তাতে 2 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। অঞ্চল তৃণমূল সভাপতি খুনে 2 জন তো গ্রেপ্তার, কিন্তু কি কারণে এই খুন? ধৃতদের জেরায় ত্রিকোণ প্রেমের তথ্য উঠে আসছে। আরো বিস্তারিত অক্ষয় জানাতে পারবে বিষয়। অক্ষয়, তাহলে ত্রিকোণ প্রেমেই কি খুন তৃণমূল নেতা? দেখো, তোমাকে জানিয়ে রাখি, সাঁইথিয়ার তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ খুনের ঘটনায় জেলা পুলিশ 8 সদস্যের সিট গঠন করেছিল। তারপর এই খুনের কিনারা করেছে এবং জেলা পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। একজনের নাম সারদা মণি ও আরেকজনের নাম রাহুল ঘোষ। যেটা আমরা জানতে পাচ্ছি, প্রথমে যাকে আটক করেছিল পুলিশ, মৌসুমী মাল, সে বয়ান দিয়েছে এবং সে সচক্ষে দেখেছিল এই রাহুল তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করেছিল। এবং খুনের কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে, সারদা মণির সাথে তৃণমূলের মৃত অঞ্চল সভাপতির আগে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং সম্পর্ক গড়ে উঠেছিল। এই রাহুল ঘোষের সাথে কিন্তু সারদা মণির আগে সম্পর্ক ছিল এবং এই নতুন করে সম্পর্কটা রাহুল মেনে নিতে পারেনি। সেই কারণে রাহুল নিজে গুলি করে খুন করেছে, তেমনটাই জেলা পুলিশের তথ্য উঠে এসেছে এবং তাদেরকে 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং ত্রিকোণ প্রেমের কারণেই এই খুন বলে জানা যাচ্ছে। বেশ, ব্রেকের আগেই বলছিলাম যে ভয়ঙ্কর একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। করোনেশন ব্রিজ ভেঙে পড়ার ছবি, দেখুন সেই ছবি দেখাচ্ছি, কিন্তু এই ছবি এআই দিয়ে তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর প্রয়োগ এখানে। ব্রিজ ভেঙে পড়ার ভুয়ো ছবি যা ইতিমধ্যেই ভাইরাল। কিন্তু কে এই কাজ করলো? ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানানো হয়েছে। আরো ডিটেল এ বিষয়ে রকি জানাতে পারবে। রকি, এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কারণ এআই দিয়ে এত ভয়ঙ্কর প্রয়োগ, মানে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে যে কোনো সময় যে কোনো বিপদ ঘটিয়ে দেওয়ার মতো, কারণ এই ছবি তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
একদম সোনিয়া, তুমি যেমনটা বলে এআই দিয়ে যে ভুয়ো ভিডিও ভাইরাল হয়েছে তাতে কিন্তু রীতিমতো আতঙ্কিত ডুয়ার্টবাসী, কারণ সেখানে দেখা যাচ্ছে যে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে করোনেশন ব্রিজ, যে উত্তরবঙ্গের গৌরব বলে পরিচিত করোনেশন ব্রিজ, সেই ব্রিজ ভেঙে পড়ার ভিডিও কিন্তু ভাইরাল হতেই সোচ্চার হয়েছে মালবাজারে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ইতিমধ্যে কিন্তু জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে এবং জেলা পুলিশের তরফ থেকে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এটি একটি ফেক ভিডিও এবং এটি বাগানের একটি ফেক অ্যাকাউন্ট থেকেই তৈরি হয়েছিল, যেখানে নাম রয়েছে পঞ্চম ওরাও, এবং সেই অ্যাকাউন্ট চিহ্নিত করে নিয়ে কিন্তু সেখান থেকে ভিডিও ডিলিট করার ব্যবস্থা করা হচ্ছে এবং এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে তা তদন্ত করে দেখছে জেলা পুলিশ। আর গোটা ঘটনায় কিন্তু সোচ্চার হয়েছে পরিবেশ প্রেমী থেকে শুরু করে সমাজ কর্মী যারা রয়েছেন তারা। সোনিয়া, ভিডিও আছে, ওটা এআই দিয়ে বানিয়েছে, আমি দেখেছি জাস্ট, আমি ওটা একটা এআই দিয়ে বানিয়েছে, মানে ফেক ভিডিওটা আছে, ওটা এখানকার লোকাল কেউ বানিয়েছে, আমরা খোঁজ চালাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই হবে, ওটা এরকম ফেক করে প্যানিক করছে, আমি ওটা তো নিশ্চয়ই চেক, ওটা খোঁজ নেওয়া হচ্ছে, ঠিক আছে।